ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা জগজ্জননী, যুগাচার্য স্বামী বিবেকানন্দকে আমার প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, নমস্কার, আন্তরিক শুভেচ্ছা জানাই। যুবক যুবতী, তোমরা যারা স্বামী বিবেকানন্দের পাঠ শোনো, মানে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ শোনো, তারা আজকেই অনেকেই হয়তো লাইভে থাকবে, অনেকে পরে শুনবে রেকর্ডেড প্রোগ্রাম, ইউটিউব থেকেও শুনতে পারো নিজেদের সময় সুযোগ করে। কিন্তু স্বামীজির কথা শোনার জন্য আমি অনুরোধ করছি, কারণ স্বামীজির কথা শুনলে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের মনে একটা শক্তি আসে, সাহস আসে, দিশা পায়। স্বামী বিবেকানন্দ কথাগুলো তার অনুভূতি থেকে বলছেন, যেখানে যেমন অনুভব করছেন। আমেরিকায় গেছেন, পাশ্চাত্যে যখন গেছেন, ভারতবর্ষকে তিনি ভালো করে উপলব্ধি করলেন। ওই পরিব্রাজক বিবেকানন্দ তিনি ভারতবর্ষকে যেভাবে চিনলেন, এইভাবে ভারতবর্ষকে সাধারণত কেউ চেনেনি। এবং তিনি কোথাও গুপ্ত রাখছেন না। ভারতবর্ষের দুর্বলতা কোথায় সেটা যেমন বলছেন, সেই দুর্বলতা দূর করার জন্য তিনি যেমন সচেষ্ট হচ্ছেন, ভারতবর্ষের শক্তি কোথায় সেটাও কিন্তু তিনি সবার সামনে মেলে তুলছেন। এবং সব থেকে বড় কথা, যখন তিনি পাশ্চাত্যে গেলেন তখন তার আরো অনুভূতি হচ্ছে, এবং সেগুলো বিভিন্ন চিঠিতে তিনি লিখছেন। বসে আছেন পাশ্চাত্যে, যদি 1894-এর কথা ভাবি, 1895-এর কথা ভাবি, তখন তিনি ভারতবর্ষে নেই, কিন্তু ফিজিক্যালি ওখানে, মেন্টালি তার মাতৃভূমিতে। প্রতি মুহূর্তে ভাবছেন ভারতবর্ষের জন্য তিনি কি করতে পারেন। নিবেদিতা প্রায়ই বলতেন যে স্বামী বিবেকানন্দ তার হৃদয়ে সবসময় ভারতবর্ষের কথা স্পন্দিত হতো। এবং স্বামী নিজেও বলছেন, আই এম কন্ডেন্সড ইন্ডিয়া, আমি ঘনীভূত ভারতবর্ষ। তার চিঠিগুলোতে আমরা এইসব পাই। আবার তিনি মা জগজ্জননীকে, মা সারদা দেবীকে একেবারে যেন শ্রীরামকৃষ্ণের থেকেও ওপরে, মানে মায়ের নির্দেশ তার কাছে সুপ্রিম কোর্টের নির্দেশ। যখন তিনি শিকাগো যাবেন না এই ধরনের একটা দোদুল্যমান অবস্থায় আছেন, চরম সিদ্ধান্তটাই মা যখন বললেন, অনুমতি দিলেন, তখন কিন্তু তিনি সঙ্গে সঙ্গে সম্মত হলেন। প্রতি ক্ষেত্রে আমাদের খুব আনন্দ হচ্ছে যে আগামীকাল মায়ের পূর্ণ জন্মতিথি। তার আগে আমরা যে চিঠিটি আজকে একটু পড়ার চেষ্টা করব, সেখানে স্বামীজি ওই মায়ের সম্বন্ধে অনেক কিছু বলছেন, ঠাকুরের সম্বন্ধে বলছেন, তার ভারতবর্ষের জন্য কি করতে হবে, বিভিন্ন অনুভূতির কথা বলছেন। এই চিঠি লিখছেন আমেরিকা থেকে 1894 সালে, লিখছেন স্বামী শিবানন্দ মহারাজকে। রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় অধ্যক্ষ, ঠাকুরের সন্ন্যাসী শিষ্য স্বামী শিবানন্দজি মহারাজকে, যিনি মহাপুরুষ মহারাজ নামে পরিচিত, তাকে স্বামীজি চিঠিটি লিখছেন, প্রিয় শিবানন্দ, এইমাত্র তোমার পত্র পেলাম। সম্ভবত ইতিমধ্যে তুমি আমার অন্য চিঠিগুলো পেয়েছো এবং জেনেছো যে আমেরিকায় আর কিছু পাঠাবার দরকার নেই, কারণ আমেরিকা তো পাঠাচ্ছেন, কারণ উনি তো ওখানে একা আছেন, ফলে ওনার আর্থিক প্রয়োজন আছে, অন্যান্য প্রয়োজন আছে। তিনি পরিষ্কার লিখছেন, আর কিন্তু পাঠাবার প্রয়োজন নেই, কারণ কোনো কিছু বাড়াবাড়ি ভালো নয়। কারণ ওই যে আমার যেখানে আছে তার থেকে বেশি নিয়ে আমি করব কি, অতিরিক্ত তিনি নিতে চাইছেন না। তার মানে আমাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা নির্দেশ, পরোক্ষ বা প্রত্যক্ষ যেভাবেই ভাবি, যে আমাদের যেটুকু প্রয়োজন তার অনেক বেশি আমরা জন্য দৌড়ই। এই বাড়াবাড়ি, এক্সাজারেশন কোনো জিনিসই ভালো নয়। যেটা দরকার সেটা তোমার আছে, ইউ শুড বি হ্যাপি উইথ দ্যাট। বলছেন, খবরের কাগজগুলো আমাকে বাড়িয়ে তুলেছে, তাতে আমার খ্যাতি হয়েছে সন্দেহ নেই, কিন্তু এর ফল এখানকার চেয়ে ভারতে বেশি। বলতে বলতে বলছেন পরবর্তী ক্ষেত্রে, প্রথমে মাতা ঠাকুরুনির জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি, মায়ের জন্য।
কারণ মেয়েদের জায়গায় প্রথম দরকার। দেখুন, নিবেদিতাকে যখন তিনি নিয়ে আসছেন ভারতবর্ষে, তিনি আসার অনুমতি দিচ্ছেন, সম্মতি দিচ্ছেন, নিবেদিতা তো মার্গারেট এলিজাবেথ নোবেল তো চাইছেন যে আমি ভারতবর্ষে আসবো, ভারতবর্ষে আমি সেবা করব মানুষের। তখন স্বামীজি পরিষ্কার লিখছেন যে কেন তাকে আনছেন, কারণ নারী জাতির উন্নতির জন্য, নারী জাতির শিক্ষা বিধানের জন্য এমন একজনকে দরকার যার মধ্যে, কাকে দরকার, প্রথম একজন নারীকে দরকার। সমস্যাটা কাদের? নারীদের। স্বামীজি খুব ক্যাটেগরিক্যালি বলতেন কথাগুলো। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এই বিধবাদের সমস্যা কিভাবে দূর হবে, তিনি বলছেন আমি কি বিধবা? অর্থাৎ যাদের সমস্যা তারা নিজেরাই দূর করবে, তাদেরকে তুমি শিক্ষা দিয়ে ছেড়ে দাও। স্বামী বিবেকানন্দ বিভিন্ন জায়গায় বলছেন যে শিক্ষা এমন একটি বিষয় যে যা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। এডুকেশন ইজ দ্য প্যানাসি অফ অল ইভিলস। শিক্ষা দিয়ে আমরা সব কিছু দূর করতে হবে। সত্যিকার তো। এখন ঘটনা হচ্ছে যে এই নারী জাতিকে শিক্ষা দিতে হবে, এটা হচ্ছে মূল। আর সাধারণ মানুষকে উন্নত করতে হবে। এই দুটো দিককে দেখে তিনি মার্গারেট নোবেলকে কিন্তু সিলেক্ট করলেন যে উনি হচ্ছেন রাইট পারসন। কেন বলছেন? আমার একজন সিংহীর প্রয়োজন। তার মধ্যে উনি দেখেছিলেন ওই সিংহীর শক্তি রয়েছে, তেজ রয়েছে, আন্তরিকতা, দৃঢ়তা, পবিত্রতা, প্রেম, এই সমস্ত জিনিস রয়েছে, উদারতা রয়েছে, তাই তাকে তিনি চুজ করছেন। তাই প্রথমেই একটা জিনিস খেয়াল করতে হবে। উনি অনেক জায়গাতে, আরেক জায়গায় উনি বলছেন যে একটা পাখি, সে পাখিটা উঠতে গেলে তার কটা ডানা দরকার? দুটো ডানা দরকার। ঠিক তেমনি একটা সমাজকে উন্নত হতে গেলে একদিকে পুরুষ একদিকে নারী, দুজনেরই কিন্তু উন্নতি বিধান দরকার। তখনকার সমাজটা ভাবুন, তোমরা ভাবো একটু, তদানীন্তন সমাজ, আজকের সমাজ ভেবো না। এখন তো নারী জাতি স্বাভাবিকভাবেই পাল্লা দিয়ে পুরুষের সঙ্গে এগোচ্ছে এবং খুব সুন্দর খবর, সুখবর এটা, তাদেরকে টেক্কাও দিয়ে যাচ্ছে, এটাও ভালো খবর, কোনো বিষয়ই নয়। কারণ ওই যে নারী শক্তি, এইটা জাগরণ করা। সে বলছেন যে আমার কি দরকার? প্রথম দরকার হচ্ছে মাতা ঠাকুরনের জন্য একটা জায়গা, আর মেয়েদের জায়গায় প্রথম দরকার। যদি মায়ের বাড়িটা প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না। তারপর বলছেন আমি ইতিপূর্বেই ভারতবর্ষে চলে যেতাম, কিন্তু ভারতবর্ষে টাকা নেই। আমরা খুব অবাক হয়ে গেলাম, ভারতবর্ষে টাকা নেই, এটা কেমন একটা হেয়ালি লাগছে না? তখন বলছেন হাজার হাজার লোক রামকৃষ্ণ পরমহংসকে মানে, কিন্তু কেউ একটি পয়সা দেবে না, এই হচ্ছে ভারতবর্ষ। স্বামী বিবেকানন্দ মানে সত্যটা এমনভাবে বলতেন, সেই জায়গায় হয়তো আমরা সবসময় সেটা বলতে পারবো না, কারণ আমরা সেই লেভেলে তো পৌঁছইনি। উনি যখন বলছেন, মানে উনি কোথার থেকে বলছেন, ওই লেভেলে, ওই স্তরে কেন পৌঁছয়নি? আমরা তো ওইভাবে ভারতবর্ষকে চিনি না। আমরা তো ইতিহাসের পাতা পড়ে, ভূগোলের বই পড়ে ভারতবর্ষকে চিনি, কিংবা কোনো কোনো জায়গায় ট্রেনে প্লেনে গিয়ে একটু বেড়াতে যাই, টুরিস্ট স্পটগুলো দেখি, আগ্রা দিল্লি দেখছি, মথুরা বৃন্দাবন দেখছি, এই করে ভারতবর্ষকে চিনছি। কিন্তু যে মানুষটা একেবারে সেই গ্রামে, কুটিরে, কুড়ে ঘরে, একেবারে অত্যন্ত গরিব দীন মানুষের সঙ্গে মিশছেন, তার ঘরে থাকছেন, রাজার সঙ্গে মিশছেন, প্রজার সঙ্গে মিশছেন, শিক্ষিত অশিক্ষিত, দরিদ্র, তাদের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে তাদের সমস্যাগুলো জানছেন, আমাদের সময় কোথায়, আমাদের ইচ্ছেই বা কোথায়? সেই জন্য আমরা ভারতবর্ষকে ওইভাবে বুঝতে পারবো না। যিনি বুঝতে পেরেছিলেন তিনি বলেছিলেন, কি বলেছিলেন? যে ভারতবর্ষের লোকের টাকা আছে, হাজার হাজার লোক ঠাকুরকে মানে, শ্রীরামকৃষ্ণকে মানছে, কিন্তু কেউ একটি পয়সা দেবে না। প্রসঙ্গত বলি, এই করোনার সময় বিভিন্ন গ্রামে কাজ করতে গিয়ে সবসময় যে প্রত্যক্ষভাবে আমরা উপস্থিত থাকতে পেরেছি তা নয়, আমাদেরই অনেক যুবক যুবতীরা থেকেছে, বিভিন্ন স্বেচ্ছাসেবকরা থেকেছে। তো একটি গ্রামের কথা শুনছিলাম, আমাদের কিছু ভাইরা গেছিল, তো তাদেরকে যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা ছাড়াও তারা বলছিল আমরা গ্রামেও দেখি না কিছু টাকা যদি তুলতে পারি, খুব স্বাভাবিকভাবে, মানে একেবারে হাত পেতে তোলা, সাহায্য করা। কেন? যে যারা খুব অসুবিধায় পড়ে গেছে তাদের পাশে দাঁড়ানো, এই তো উদ্দেশ্য। তো বলছে গ্রামে যাদের টাকা আছে, বলছে দাদা কি হয়েছে শুনুন, তারা কিন্তু আমাদের পিঠ চাপড়ে দিচ্ছে, বলছে খুব ভালো, তোমরা তো স্বামী বিবেকানন্দের কর্মী, ভালো কাজ করছো, করো করো। তাদেরকে টাকা চাওয়া হয়েছে, তারা বলছে ভাই আমরা তো তোমাদের সঙ্গে আছি, চিন্তার কি আছে? একটি টাকাও দেয়নি। অথচ তাদের কিন্তু প্রাচুর্য আছে, তাদের স্বাচ্ছন্দ্য আছে, মানে ওই গ্রামের রীতিমতো ধনী মানুষ তারা, সেই বাড়িগুলো থেকে কোনো টাকা পায়নি, কিন্তু একেবারে কুড়ে ঘর,
সেখান থেকে একজন কোনো রকমে তার ওই শাড়ির খুঁট থেকে ওই 10টা টাকা বার করে দিয়েছে। মানে আমাদের ওই রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ ভিক্ষা কবিতাটির কথা মনে পড়ে যায়। আসলে যার প্রচুর আছে থাকতে পারে, সেই জন্য স্বামীজি বারবার বলছেন তুমি কখন দিতে পারবে যদি তোমার হৃদয়ে সম্বল থাকে। সোজা কথায় দেখুন, আমাদের ব্যাংকে যতই টাকা থাকুক, আমাদের ভাড়ারে যতই টাকা থাকুক না কেন, আমরা কেউ টাকাটা বার করতেই পারবো না যদি আমাদের হৃদয়ে সেই ইচ্ছাটা না জাগে। আর যার হৃদয়ে ইচ্ছা আছে তার টাকা ঠিক চলে আসে। সে কোথার থেকে কারো কাছে চেয়েও সে তখন দেখে তার কোনো হয়তো মাটির ভাঁড়, আর আগেকার দিয়ে সে অনেকে এই অভ্যেসটা ছিল যে লক্ষ্মী পুজোর জন্য ভাঁড় করতো, করে কোজাগরী লক্ষ্মী পুজোর আগে ভাঁড়টাকে ভাঙতো, যে খুচরো পয়সাগুলো হতো সেগুলো দিয়ে একটু ফল মূল নিয়ে এসে মা লক্ষ্মীকে পুজো করতো। এই চলটা বহুদিন ধরে ছিল আমাদের গ্রাম বাংলা শহর বাংলা, এখন হয়তো কমে গেছে। কিন্তু ওই কোনো রকমে যারা খুব গরিব মানুষ তারা এমনি ভাঁড়েও 10 পয়সা জায়গা, আজকে তো 10 পয়সা পাবো না, ওই 1 টাকার কয়েন 2 টাকার কয়েন রেখে দিচ্ছে, যেটুকু হচ্ছে ওই তার থেকে করে বার করে ওই মানুষ করোনা রিলিফে 10টা টাকা দিচ্ছে, ওই তারা দিচ্ছে। কিন্তু অনেকে রামকৃষ্ণদেবকে খুব মানছে, খুব, আরে শ্রীরামকৃষ্ণ আমরা ঠাকুরের ভক্ত, টাকা দেওয়ার সময় কাঁচকলা। এটা কিন্তু আমি আপনি বলছি না, স্বামীজির চিঠিতে আমরা পাচ্ছি। স্বামীজি এটা বলছেন, কিন্তু তখন আমরা আপত্তি করব, আমরা স্বামীজির সঙ্গে ঝগড়া করতে পারি। আপনি মানে তুমি আমাদেরকে এই ধরনের ভাবছো। আসলে বিবেকানন্দ কাউকে পার্টিকুলারাইজ করছেন না, জেনারেলাইজ করছেন। মানে এটাই হচ্ছে বাস্তব, আমরা বাস্তবটাকে ভাববো। এবং তার আজকে 2020-তে আমরা গত বছর দেখলাম করোনা রিলিফের সময় গ্রামে টাকা তুলতে গিয়েই হয়েছে, অদ্ভুত ব্যাপার। তাহলে বলছেন এখানে লোকের টাকা আছে আর তারা দেয়, মানে আমেরিকার কথা বলছেন। সেই জন্য বলছেন জগৎ উচ্চ উচ্চ নীতির জন্য আদৌ ব্যস্ত নয়, তারা চায় ব্যক্তি। তারা যাকে পছন্দ করে তার কথা ধৈর্যের সহিত শুনবে, তা যতই অসার হোক না কেন, কিন্তু যাকে তারা পছন্দ করে না তার কথা শুনবেই না। আসলে সব সময় দেখুন বড় বড় প্রিন্সিপালের কথা যদি বলা যায়, ওটা হচ্ছে ওই যে সব কথাই তো একটা, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। আমরা থিওরিটিক্যালি অনেক কিছু বলছি, মানে ইটস ইজি টু প্রিচ, অনেক কিছু বক্তৃতা দেওয়া যায়, কিন্তু ওগুলোকে বাস্তবে রূপায়িত করা এটা বড় কঠিন। সেই জন্য আমি আপনি যখন মাঠে গিয়ে কাজ করব তখন 10 জন দেখলো আরে এটা তো কাজ করছে। ওই এইটা নয় যে শিবজ্ঞানে জীব সেবা, ঠাকুর বলেছেন, স্বামীজি বলছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কিচ্ছু হবে না। আপনাদের মজার ঘটনা বলি, একজন মা তার ছোট ছেলেকে নিয়ে গেছেন, খুব আপনাদের মজা লাগবে, ভালো লাগবে ঘটনাটা। মা ছেলেকে নিয়ে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমে মন্দিরে গেছেন। তখন এই মন্দির নতুনটা হয়নি, পুরনো মন্দির, কয়েক বছর আগের ঘটনা। মা গেছেন, মা ছেলেকে বলছেন, ছোট ছেলে হয়তো 7-8 বছরের হবে, তো সেই ছেলেটাকে বলছেন তুই প্রণাম কর, প্রণাম কর। ও কিছুতেই করছে না, বলছে তুই সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে, এমনি প্রণাম করছে না, সাষ্টাঙ্গ, সাষ্টাঙ্গ বুঝবেই বা কি। মা কিন্তু 2-3 বার বলাতে মা এবার নিজে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করেছেন। আর ছেলে কিন্তু কিছু বোঝে না, ছেলেও মাকে দেখে সোজা সটার সাষ্টাঙ্গ হয়েছে। সাষ্টাঙ্গ হয়ে মিটিমিটি করে চোখটা এদিকে বাড়ির দিকে ফেরাচ্ছে, মানে ঠাকুরের দিকে চোখ নেই, মায়ের দিকে, মানে মা উঠলে ও ডিগবাজিকে উঠে যাবে। তো তারপর মা উঠেছে, ছেলেটা উঠে গেছে। তার মানে কি, মা যতক্ষণ তত্ত্ব কথা বলছিলেন যে তুই সাষ্টাঙ্গ হয়ে প্রণাম কর, কাজ হয়নি। মা নিজে সাষ্টাঙ্গ হয়েছেন, ছেলেটাও সাষ্টাঙ্গ হয়েছে। আমি আপনি একটা ছোট ছেলেকে অনেক কিছু বোঝালাম, শোন রাস্তায় যদি কোনো একটা দেখিস যে কলার খোসা পড়ে আছে, ওটা কিন্তু হাতে করে হোক, পায়ে করে হোক, সাইডে ফেলে দিবি, ড্রেনে হোক, ঝোপে হোক, কারণ কেউ স্লিপ খেয়ে পড়ে যেতে পারে, অনেক কিছু বললাম। এবার একটা ছোট ছেলেকে নিয়ে, সেই ছেলেটাকে নিয়ে আমরা যাচ্ছি, ধরুন যেতে যেতে কলার খোসা পড়ে থাকতে দেখলাম, ছেলেটাও দেখেছে, কিন্তু ছেলেটা দেখছে ওই বাবা কি করছে। বাবা এত কিছু বলেছেন, কিন্তু বাবা ওই কলার খোসাকে সরালেন না, কিছুই করলেন না, ছেলেটাও কিছু বললেন না। এই ছেলের মধ্যে ঢুকবেই না সেই ভাব। কিন্তু বাবা যদি কোনো থিওরি না বলে যদি তিনি ওইটি আচরণ করতেন, ছেলেটি কিন্তু ভেতরে ঢুকে যেত। সেই জন্য স্বামীজি বলছেন জগৎ উচ্চ উচ্চ নীতির জন্য আদৌ ব্যস্ত নয়, তারা চায় ব্যক্তি, মানুষটাকে চাইছে, তারা যাকে পছন্দ করে। মানে যারা সোজা কথায় আমরা রামকৃষ্ণদেবকে নেব না চৈতন্য মহাপ্রভুকে নেব না যীশু খ্রিস্টের কথা নেব না মোহাম্মদের কথা নেব, ব্যাপারটা নয়। আমরা দেখব যে মানুষটার কথা আমাদের মনে হচ্ছে তাই তো, ভুল তো বলেননি। এই যে স্বামীজি আমাদের সবসময় একটা কথা বলছেন না, যে কখনো না বলো না, পারবো। আবার বলছেন বারবার তুমি যদি দুর্বল নিজেকে ভাবো তুমি দুর্বল হয়ে যাবে, ভাবো না তোমার মধ্যে শক্তি আছে। মানে অদ্ভুত একটা মানুষ, আমাদের মধ্যে এই শক্তি নাও থাকে, আমাদের মধ্যে শক্তি মানে জাগিয়ে দিয়ে তিনি ছাড়বেন। মানে আমাদেরকে কিছুতেই পড়ে যেতে দেবেন না, তুলে নেবেন।
তো সেই মানুষটার কথা আমরা শুনবো না কেন? যে মানুষটা আমাদের যে বলে তোর দ্বারা কিছু হবে না, আমরা নিজেরাই দেখেছি অনেক ছেলে মেয়ে সুইসাইড করে, ইভেন তার মা বাবার ওই তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না। অদ্ভুতভাবে এই ছেলে মেয়েটির হয়তো তার আত্মহত্যার পেছনে মা বাবার তো প্রয়াস স্নেহ থাকবে, কিন্তু ওই যে প্রেশার ছিল, আজকাল জানেন তো কত রকম চাপ হয়, পিয়ার প্রেশার, বন্ধুদের চাপ, পেরেন্টস প্রেশার, মা বাবার চাপ, রিলেটিভসদের প্রেশার, আত্মীয়দের চাপ, কলোনির প্রেশার, এমনিভাবে সহকর্মীদের প্রেশার, চারিদিক থেকে চাপ, এই সব চাপগুলো মিলে হাই ব্লাড প্রেশার হয়ে যায়। রাজনৈতিক চাপ, কত রকম চাপ আসতে পারে। এই যে সেই চাপগুলোকে সহ্য করে কে বেরোতে পারবে? যে একটা আদর্শকে ধরেছে। বিবেকানন্দ বলছেন যাকে তারা পছন্দ করে তার কথা শুনবেই না। একটা কথা মনে রাখো, কি বলছেন? যদি শাসন করতে চাও সকলের গোলাম হয়ে যাও, এই হলো আসল রহস্য। কথাগুলো রুক্ষ হলেও ভালোবাসায় ফল হবেই। যে কোনো ভাষার আবরণই থাকুক না কেন, ভালোবাসা মানুষ আপনা হতেই বুঝতে পারে। আপনি যত রুক্ষ করে আপনার বাড়িতে যিনি কাজ করতে আসেন তার সঙ্গে আপনি কথা বলুন, যত রুক্ষ করেই বলুন, বলার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি সত্যিকারের ভালোবাসেন তাকে, সে ওই রুক্ষ ভাষা হলেও ওই মানুষটা আপনি যে ভালোবাসেন সেটা নিজের থেকেই বোঝে। কারণ অদ্ভুতভাবে ভালোবাসার এমন একটা শক্তি আছে, সেটা এই হৃদয় থেকে গিয়ে ওই হৃদয়ে এফোর্ট থেকে ওফোর্ড করে দেয়, ওফোর্ড করে দেয় না, একেবারে ভেতরে গিয়ে ঢুকে যায়। আর আমরা সুপারফিশিয়াল যে কথাগুলো বলি, আপনারা বলুন না কত মঞ্চ থেকে কত বড় বড় মানুষরা, নেতারা কত কি কথা বলে, কিন্তু কতগুলো মানুষের হৃদয়কে স্পর্শ করে বলুন তো? কত মানুষ তো ভয়ে ভক্তি করে, তিনি যেতে বলেছেন তার দলে আমাকে যেতেই হবে, প্রচুর মানুষ চলে গেলাম, ভিড় করলাম। ভিড় করা মানে কি আমরা তাকে ভালোবাসছি? এটা কিন্তু নয়। কিন্তু ঘটনা হচ্ছে, কারণ ভালোবাসা এমন একটা জিনিস, সেটা কিন্তু ফিল করা যায়। আমি তোমাকে ভালোবাসি এটা বলতে হয় না, কিন্তু ওটা অদ্ভুত একটা জিনিস, সাইলেন্টলি ফিল করা যায়, ভালোবাসাটা ফিল করা যায়। ফলে আমরা অনেক সময় ভাবি ওই লোকটা তোমাকে এত বকে, ওই মেয়েটিকে বলা হলো তুমি ওই বাড়িতে মাসিমা তোমাকে এত বকে, অতএব মাসিমার বাড়িতে একটি দিনও কামাই করো না, খালি মাসিমা মাসিমা করো, আমরা তোমাকে কত একদম বকি না, কিছু না। তখন হয়তো মেয়েটি একদিন বলেই ফেললো, মাসিমা আমাকে কি ভালোবাসে জানো? আমার শুধু ওই একটা ফোড়া হয়েছিল পায়ে, নিজের মেয়েটাকে যেমন করছে ওই গরম জলে সেক করে নিজে আমি কোন নিচু জাতে ওসব দেখছে না, কিন্তু আমার তুই বস, বকছে, তুই না বসলে আজকে তোকে একদম অত্যন্ত বকাবকি করবো। বসে তার পোড়াটাকে শেক করে 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 বিটাডাইন দিয়ে শেক করে ফাটিয়ে দিয়ে আবার তার অ্যান্টিবায়োটিক ওষুধ এনে তাকে সুস্থ করে, এই কদিন একদম আসবি না এখানে, আমি তোকে বলে দিলাম, আসলে তোকে বকবো। এই যে ভালোবাসা, ওই মেয়েটা বুঝতে পারছে মাসিমার আমি মেয়ে, সেই মাসিমা যখন বকে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। সেই জন্য স্বামী বারবার বলছেন যদি শাসন করতে চাও সকলের গোলাম হয়ে যাও। আমরা প্রথমেই লিডার হতে চাই, আসলে আমি কেন ওর কথা শুনবো, এই যে ভাবটা, সেইখান থেকে স্বামীজি বলছেন। আবার এক জায়গায় বলছেন, এই চিঠিতেই বলছেন যে ঠাকুরের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতার জমাট, কারোর সঙ্গে কি তার তুলনা হয়? আমরা অনেকেই ভাববো স্বামী বিবেকানন্দ তার শিষ্য তাকে বলেছেন, তা নয়। কিন্তু আমরা কথাটা খেয়াল করব, বলছেন দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। কালকে তো মায়ের জন্মতিথি, আমি আপনি একটা কথা বলুন তো, সত্যিকারে মা কত মডার্ন। আজকের মেয়েরা, আজকের মডার্ন মেয়েদেরকে আমরা অনুরোধ করতে পারি যে তোমরা মায়ের যদি কথাগুলো পড়ো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে তোমরা তোমাদের ভাষায় মা কথা বলছেন। মা হ্যালো হাই করছেন না, হ্যালো হাই না করলে মডার্ন হলো না তা তো নয়। মা আজকের ড্রেসগুলো তোমাদের মতো পরবেন না, সেটা ঠিক আছে, কিন্তু আমরা কি অস্বীকার করতে পারি যে যত ড্রেসই আসুক, ওই যে মা শাড়ি পরছেন, আজকের ইয়াং মেয়েরা নাই পরতে পারে, তাদের আলাদা ড্রেস আছে, প্রত্যেকের ড্রেস কোড থাকে, কিন্তু তারা যে আধুনিকতাটা বুঝবেন কি করে যদি তার মনস্কতাটা আধুনিক হয়। কখন মনস্কতা আধুনিক? বলছে আরে ও তো অন্য ধর্মের লোক, না 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 ওর হোটেলে খাবো না। কিন্তু মা তো অন্য ধর্মের লোককেও ঘরে বসাচ্ছে, তার নিজের ধর্মের লোককেও ঘরে বসাচ্ছে, মায়ের কাছে তো ধর্মের কোনো ভাগ নেই, মায়ের কাছে কোনো জাতির ভাগ নেই। তাহলে তো আমার মনে হচ্ছে, আমাদের সবারই মনে হবে মা তো মোর মডার্ন দ্যান দিস পিপল, যারা ভাবছে আমরা তো হিন্দু, আমি তো মুসলিম হোটেলে খাবো না। তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যেখান থেকে সংস্কার থেকে বেরিয়ে আসতে পারিনি, মা সংস্কার থেকে মুক্ত হয়েছিলেন।
তো শ্রীরামকৃষ্ণদেব লেটেস্ট কেন? আজকের একেবারে আধুনিক সমাজে যদি আমরা দেখি ঠাকুরের কথা মিলে যাচ্ছে। কেন? ঠাকুর সবাই বলছেন আরে এসো এসো এসো, মানে টেনে নিচ্ছে। মানে উনি যেখানে সংকীর্ণতা না ঠাকুরে আমরা পাই, ঠাকুরের কথায় পাচ্ছি, অমৃত কথায় পাচ্ছি, কি বলছেন? মতু আর বুদ্ধি, এই সংকীর্ণ চিন্তা, এই সংকীর্ণ চিন্তা এটা আমাদের যাদের মধ্যেই আছে। বিবেকানন্দের কুয়োর ব্যাঙ গল্প আপনারা জানেন, তোমরা জানো, সেখানেই হচ্ছে যে আমি যেটা বলছি সেটাই শ্রেষ্ঠ। যিনি লেটেস্ট হবেন, যিনি মোস্ট পারফেক্ট হবেন, তিনি নিজে যেমন নিজেকে শ্রদ্ধা করছেন, অন্যকেও শ্রদ্ধা করবেন, অন্যকেও বলবেন হ্যাঁ তোমার মধ্যেও ভালো আছে। আমরা যদি বলি আমি যেটা বলছি আমারটা তোমাদের শুনতে হবে, আমি কমিটির সেক্রেটারি, তার মানেই আমি কি করতে চাইলাম? শাসন করতে চাইছি। অথচ কেমন ভাবে শাসন করতে চাইছি? ভালোবাসা দিয়ে নয়, আমি চাপিয়ে দিতে চাইছি। তা নয়, আমি তোমাদের কথাগুলো শুনি না, তোমরাই বলো না ভাই। এই হচ্ছে একজন আইডিয়াল সেক্রেটারি ভিউ। কিন্তু আমরা সে কোথায় পাই? সেখানে ঠাকুর স্বামীজি বলছেন আমি তার জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তার একটা কি পরম ভাগ্য? তার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়, জন্ম জন্মান্তরের দাস। তারপরে মায়ের সম্বন্ধে বলছেন মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেউই পারো না, ক্রমে পারবে। এটা কিন্তু স্বামীজির বিভিন্ন জায়গায় আমরা দেখছি। জানেন, স্বামীজিকে একবার জিজ্ঞেস করছে তার শিষ্য, বলছে আচ্ছা আপনি তো দেশ বিদেশ অনেক ঘুরলেন, এত কিছু বললেন, কি লাভ হলো? শিষ্য কিন্তু প্রশ্নগুলো খুব ভালো করছেন বিভিন্ন জায়গায়, মনে হচ্ছে আমাদের প্রশ্নগুলো। তখন স্বামীজি বলছেন কি লাভ হলো? তার কিছু মাত্র তোরা বুঝতে পারবি, কারণ উনি আর কতদিন বাঁচবেন। কালে কালে পৃথিবীকে ঠাকুরের উদার ভাব নিতে হবে, এই প্রবল বন্যা মুখে সকলকে ভেসে যেতে হবে। এখন রামকৃষ্ণ সঙ্গে যদি আমাদের এই ভক্তই বলি আমরা, বা রামকৃষ্ণ আদর্শকে অনুসরণ করি, অনুরাগী এই ধরনের মানুষ, সবাই দীক্ষা নেবের কোনো মানে নেই। আমাদের অনেক ভুল আছে, যে ভুল ধারণা ও তো দীক্ষা নেয়নি, আমি তো দীক্ষা নিয়েছি, মানে আমি একটু বড় ভক্ত। সে দীক্ষা নেয়নি, তার সময় হয়নি, কোনোভাবে তার সুযোগ হয়নি, হতেই পারে। ওই যে জায়গাগুলো, ওইগুলোতে তো মা কত মানে মডার্ন, ঠাকুর কত মডার্ন। বলছে কেন? আরে ও নেয়নি, তুমি ওইটাই পয়েন্ট আউট করছো কেন? হয়তো কোনো কারণে নিতে পারেনি। আমাদের খুব মজা হয়, দেখবেন কোনো সম্মেলন হলে যদি টুকটুক করে পেছনের চেয়ার থেকে ধরুন, বা সামনের চেয়ার থেকে বিশেষ করে কেউ চলে যাচ্ছেন, হয়তো বলা চলছে, তো আস্তে আস্তে মুখটা নিচু করে বেরিয়ে যাচ্ছেন, কারো অসুবিধা না করে। দুজন চারজন বেরিয়ে গেলেন, যারা অন্য শ্রোতারা তারা কিন্তু আর শুনছেন না, তারা ওই দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর নিজেদের আশেপাশে কেমন দেখছো অনুষ্ঠান চলছে তার মধ্যে চলে গেল, তার আশা কেন? কিন্তু তাদের মধ্যে দুজনের হয়েছে কি, হঠাৎ মনে পড়েছে ঘড়িটা দেখে বাড়িতে গিয়ে বৃদ্ধ মা বাবাকে খাবার দিতে হবে, ওষুধ দিতে হবে, সেইটা দিয়ে আসতে, রেডি করে আসতে ভুলে গেছে। ফলে ওই সম্মেলনটার আগে ওনারা বুঝলেন যে ওইটা আমার পরম দায়িত্ব, কর্তব্য, আমি ওটা আগে গিয়ে করি। কিন্তু আমরা ক্রিটিসাইজ করতে শুরু করে দিলাম, আমরা জানি না যে তারা পরে যখন জানলাম তখন আর ভেবে লাভ কি। সে বলছেন মা যে আমাদের কি করতে এসছেন, যে মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি। এই যে শুনলাম ঠাকুরের, দেখুন ঠাকুরের ভাবাজি কত মানুষ আমরা নিচ্ছি, তো বলছেন এখনো কেউই পারো না, ক্রমে পারবে। যত দিন যাচ্ছে তত আমরা মাকে ধরছি, যত দিন যাচ্ছে ধরা ছাড়া তো উপায় নেই, উপায় নেই। কারণ এই উপায়টা ধরলে আমরা অন্ততপক্ষে একটু সংসারে আনন্দ, শান্তি এবং সত্যিকারের আমরা ভালো থাকবো। ভায়া শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা, ওই যে নারী শক্তি, সেই নারীকে ঠিক ঠিক সম্মান দেওয়া হয় না বলেই আমাদের দেশ উঠতে পারে না। মা ঠাকুরুন ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন, তাকে অবলম্বন করে আবার গার্গী মৈত্রী জগতে জন্মাবে। দেখছো কি ভায়া, সব বুঝবে ক্রমে। এই জন্য তার মঠ প্রথমে চাই, আগে মায়ের মঠ চাই। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, মা ঠাকুরুন গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি হবে? ঘোড়ার ডিম হবে। মানে বলছে ঠাকুর যান যান, কিন্তু মা যদি যান তাহলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। মা তো শক্তি, আর ঠাকুর নিজে কি বলছেন? ও কি যে সে, ও আমার শক্তি। ঠাকুর মায়ের সম্বন্ধে বলছেন ও কি যে সে, ও আমার শক্তি। আবার স্বামীজি বলছেন যে ঠাকুর যান যান, কিন্তু মা যদি চলে যান না, তো সর্বনাশ। কারণ শক্তির পূজা, শক্তি।
ওই যে মা দুর্গা, মাই তো মা দুর্গা, মাই তো মা কালী, মা জগদ্ধাত্রী। তো আমরা বলি না মা দুর্গার শক্তি, মা কালীর শক্তি, শক্তির পুজো করি আমরা, শক্তিপীঠ। তো এই যে শক্তির আরাধনা করছি, কেন শক্তির আরাধনা করছি? আমাদের এই যে এত বড় বিপদ সারা পৃথিবী জুড়ে, এমন শক্তি, সেই শক্তি আমাদেরকে রক্ষা করছেন, করবেন। অনেক সময় আমরা ভাবতে পারি কোথায় রক্ষা করছেন, কত অঘটন ঘটে গেল গত 2020 প্রায় এখন 10 মাস হতে চলল। ঘটনা হয়তো আরো অনেক 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 লক্ষ লক্ষ আরো বেশি গুণ অঘটন ঘটতে পারত, সেখান থেকে ওই শক্তি আমাদেরকে রক্ষা করছেন। বলছেন যারা বিশুদ্ধভাবে সাত্ত্বিকভাবে মাতৃ পূজা করবে তাদের কি কল্যাণ না হবে। আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেজন্য মায়ের জন্য আগে মঠ করতে হবে। তারপর বলছেন মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। খুব সুন্দর করে বলছেন স্বামীজি একটা জায়গায়, দেখুন বলছেন মায়ের দিকে আমিও একটু গোড়া, কিন্তু আমরা তো মায়ের দিকে সবাই একটু গোড়া। দেখুন আমরা যেন কেন মনে হয় যে আমরা ঠাকুরকে কোনো কথা বলবো আর মাকে কোনো কথা বলবো, কেন জানি না বেশি করে মনে হয় যে মাকে কথা বলতে আমার যেন জড়তা কম, মাকে আমরা বলতে পারি। আবার দেখুন ঠাকুর বাছাই করা রত্ন ছেলেগুলোকে নিলেন, মা বলছেন না, আর আমার জন্য পিঁপড়ের সার রেখে দিয়ে গেলেন। তাহলে মায়ের কাছে সবাই আছে। ঠাকুর মাকে নিজেই বলেছিলেন যে কলকাতার লোকগুলো মানে জগতের সমস্ত লোক অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি ওদের দেখো। ঠাকুর তার শক্তিকে রেখে দিয়ে গেলেন, তিনি দেখবেন। একদিকে মাকে রেখে দিয়ে গেলেন, একদিকে নরেনকে রেখে দিয়ে গেলেন। নরেনকে কি বলছেন স্বামী বিবেকানন্দকে? যে তোকে আমি যথা সর্বস্ব দিয়ে ফকির হয়ে গেল, তুই এই শক্তি দিয়ে জগতের কাজ করে চলে যাবি। কোন শক্তিটা দিলেন? ঠাকুরের শক্তি তার মধ্যে ভেতরে ঢুকিয়ে দিলেন। ওই শক্তি দিয়ে মানে স্বামীজি কে? স্বামীজি কিন্তু সেই শ্রীরামকৃষ্ণই বিবেকানন্দ শরীরে শিকাগোতে গিয়ে বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। কারণ শ্রীরামকৃষ্ণ যদি ওই ধুতিটা খুলে যাচ্ছে ওই অবস্থায় শিকাগোতে যেতেন, তাহলে চলতো না। সেই জন্য স্বামীজির শরীরে গিয়ে তিনি ওখানে বক্তৃতা দিলেন। তাই হয়েছিল শিকাগো মানে আমেরিকাতে বক্তৃতা দিতে স্বামীজি ক্লান্ত একদিন চেয়ারে বসে দুলছেন মধ্যরাত্রে, তিনি বুঝতে পারছেন না পরের দিন একটা বক্তৃতা কি বলবেন, না বিষয়ের কথা ভাবতে পারছেন, না কি বলবেন সেটা চিন্তা করতে পারছেন না। তখন ঠাকুর এসে তাকে কানে কানে সব বলে দিয়ে গেলেন কোন বিষয়ে বলতে হবে, কি বলতে হবে। সেটা সব থেকে সারপ্রাইজিং, আপনারা অবাক হবেন, ওনার পাশের রুমে একজন স্বাভাবিক তার বাঙালি নয়, ওই দেশের, তিনি পরের দিন বিবেকানন্দকে বলেছিলেন যে আচ্ছা আপনার কাছে রুমে কালকে মিড নাইটে কেউ এসেছিলেন, কোন একটা ল্যাঙ্গুয়েজে কিছু বলছিলেন, মানে আস্তে আস্তে বলেছেন, সেটাও ওনার পাশে ঘরে গেছে। তো স্বামীজি তো বুঝতে পারলেন যে ওই যে ঠাকুর এসেছিলেন তার ভাষাটা উনি বুঝতে পারেননি, এবং তিনি তাকে বলে দিয়ে গেলেন কোন বিষয়ে কি বলতে হবে। তাহলে আমরা ভাবি বিবেকানন্দকে ঠাকুর বলে দিয়ে গেলেন, ঠাকুর তো পড়াশোনাই করেননি। আমরা কেউ বলছি নিরক্ষর অশিক্ষিত, তা তিনি কি করে বিবেকানন্দকে বলে দিয়ে গেলেন? আসলে শ্রীরামকৃষ্ণ এসেছেনই, এসে ওই শরীরটা দিয়ে কাজ করছেন। তো মাকে বলছেন আমি মায়ের দিকে একটু গোড়া, মার হুকুম যদি হয় তাহলে সব। তখন বলছেন তারক ভাইয়া মানে শিবানন্দজিকে বলছেন আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিল, তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে বগার পার। হুপ মানে জানেন তো কারা হুপ করে, তো এই বোঝো মানে একেবারে ওই যে সমুদ্র পার হয়ে চলে গেলাম, লাফ দিয়ে পার হয়ে চলে গেলাম। তো সেই হনুমানের মতো কি না মায়ের একটা আশীর্বাদ এলো। ওই মায়ের আশীর্বাদ, মাকে এসে ফিরে এসে বলেছিলেন যে সব তোমার আশীর্বাদে হয়েছে। বলছেন না যে মা তোমার আশীর্বাদে এমনি শত শত নরেন উদ্ভব হবে, কিন্তু তোমার মতো মা জগতেই একটি, দ্বিতীয় নেই। আবার ঠাকুরের সম্বন্ধে যখন তাকে প্রশাসন করে নিয়ে যাচ্ছে, একেবারে বিজয় সম্মেলন, বিবেকানন্দকে নিয়ে সব জয় দিচ্ছে, জয়ধ্বনি, জয় স্বামী বিবেকানন্দ কি জয়, শিয়ালদা স্টেশন থেকে ইয়াং ছেলেরা। তখন স্বামী বলছে চুপ চুপ, যার এক মুঠো ধুলোতে লাখো লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে তার নামে জয় দাও, বলো জয় শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, এই যে রামকৃষ্ণের নামে জয় দাও। তারপর বলছেন আর মাকে তিনি বলতেন না জ্যান্ত দুর্গা, তো সেই বলছেন এই চিঠিটাতেই বলছেন বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসছে। মানে জ্যান্ত দুর্গা আছে সে তাকে পুজো করবে না, কোথায় মাটির দুর্গা পুজো করতে বসছে। দাদা বিশ্বাস বড় ধন, দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম।
তুমি কি ভাবছোটা কি দাদা? মানে ওই যে তাকে চিঠিতে বলছেন যে তো বিশ্বাস, এই বিশ্বাসটা হচ্ছে অদ্ভুত। এই আমরা যে বিশ্বাসটা করি, বিশ্বাসটা আমরা প্রার্থনা করতে ভক্তি বিশ্বাস বারবার বলছেন না, তো বলছেন দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একেবারে হাঁপ ছাড়বো। মানে আমি রিলিফ হবো কখন? যখন তুমি ওই মায়ের মঠ তৈরি হবে, মাকে যখন ঠিকভাবে ওই জ্যান্ত দুর্গার পুজো হবে তখন টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। আর শোনো, এই গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে, ধন্য ধন্য, তার কুল ধন্য। দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কো রাম, দাদা ওই যে বলছি ওইখানটায় আমার গোড়ামি একটু বায়াসড দাদা। মানে স্বামীজি মায়ের ব্যাপারে বায়াস। অবশ্য আমরা দেখবেন বাড়িতেও দেখবেন মা আর বাবার মধ্যে আমরা সবাই গর্ভধারিণী জননীকে একটু বেশি করে সবকিছু বলি। কোথাও যেন একটা মায়ের প্রতি আমাদের গোড়ামি থাকে। আসলে মাকে ধরে ধরে না আমরা সবাই দেখবেন শৈশবের কথা ভাবুন, অন্যায় করেছি ভুল করেছি, মাকে গিয়ে টুকটুক করেছি মা এইসব করেছি। বাবা যখন অফিস থেকে আসবে না, বাবাকে বলে রাখ তুই বাবাকে ম্যানেজ করবে, তুমি আমি যাই না, তোমাকে সব বলে দিলাম। মানে বাবাকে যেন একটা ভয় সমীহ, আর মা যেন বেস্ট ফ্রেন্ড। ওই যে আর মা এমনভাবে সবাইকে টেনে নিচ্ছেন, মানে ঠাকুরের কাছে সবাই যেতেন, গেলেও ঠাকুর কিন্তু প্রত্যেককে ওই যাচাই করে নিচ্ছেন, ঠাকুর যাচাই করে তারপর নিচ্ছেন, না হলে কিন্তু ঠাকুরের কাছে জায়গা নেই। ওই যে কে ঘুষ খাচ্ছে, কে অন্যায় করছে, প্রত্যেক ক্ষেত্রে কোথায় মিথ্যে কথা বলছে তার খাবারটা নিচ্ছেন না একেবারে। কিন্তু এই যে মায়ের কাছে যে আসছে, অবারিত দ্বার, সব দরজা খোলা, মানে সবাই যে যেখান থেকে পাচ্ছে মায়ের কাছে এসে চলে আসছে। চিন্তা করে দেখুন কোথায় সেই যে ঘাটাল থেকে এসছে, একেবারে নোংরা পা ইত্যাদি ইত্যাদি, রুক্ষ সূক্ষ্ম চুল, একেবারে গরিব মানুষ, তারা বাগবাজারে চলে এসছে উদ্বোধনে। ওখানে এসে দূরে মাঠ থেকে দেখছে, হঠাৎ দেখছি মা ওপরে ছাদে বোধহয় কাপড় শুকোতে গেছেন বা কিছু, বলছে এখানে কি মায়ের দর্শন পাওয়া যেতে? আমরা অনেক দূর থেকে আসছি, ঘাটাল থেকে আসছি। মা নিচে নেমে ওই সেবককে বলেছেন ওদের ডেকে নিয়ে এসো। তো সেবক বলছেন ওদের ডেকে নিয়ে আসবো, এক পঙ্গপাল, আর ওদের তো কত নোংরা, বাইরেটা দেখছেন না কত নোংরা। মা বলছেন ওদের বাইরেটা নোংরা, ভেতরটা পরিষ্কার। আমরা কি করি? ওই বাইরের রূপটা দেখি, যাই চকচক করে তাই সোনা নয়, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আমরা পড়ি, মানতে হবে। মা অন্তর্যামিনী, আমার আপনার অন্তরে কি আছে তার সিসিটিভিতে সব ধরা আছে, তিনি সব জানেন। সেই জন্য ওইখানে আমরা সবাই কিন্তু ওই মাকে অনায়াসে সব বলতে পারি। স্বামী সেটাই বলছেন যে মায়ের ব্যাপারে আমার গোড়ামি আছে, সে তুমি যাই বলো দাদা। তেমনি আমরাও একটু মায়ের ব্যাপারে গোড়ামি থাকে অনেকেরই। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের ওপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। মানে ঠিক আছে, মানে এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। সেই শরৎ মহারাজের কাছে এক ভক্ত গেছেন, আপনারা জানেন ঘটনাটা, মানে জাস্ট প্রসঙ্গ তো মনে পড়লো বলে বলি। শরৎ মহারাজের কাছে এক ভক্ত গেছেন, ভক্ত গিয়ে বলছেন যে ঠাকুর তো ঈশ্বর ভগবান, হ্যাঁ তিনি প্রায় সমাধিতে চলে যান, প্রায় ভাবে চলে যান ইত্যাদি ইত্যাদি, কিন্তু মাকে দেখে কিছু মনে হয় না। তো বলছে মাকে দেখে কি মনে হয়? বলছে কিছুই মনে হয় না, সাধারণ মনে হয়। তো বলছে তাই? তো বলছে মা কোথায়? মা সমাধিতেও যেতে দেখি না, কিছুই দেখি না। তখন বলছেন আচ্ছা তাহলে ঠাকুরকে কি বললে? বলছে ভগবান। তোমার তাহলে কি মনে হয় ভগবান যেন ঘুটে কুড়ুনিকে বিয়ে করেছে? ভগবান যখন বিয়ে করে তাহলে তিনি ভগবতী। অদ্ভুত ভাবে সেই আর মানুষটা আর কিছু বলেনি, সে চলে গেছে, সে বুঝতে পেরে গেছে। তো বলছে ভগবান কি ঘুটে কুড়ুনিকে বিয়ে করেছে? তার মানে ওই মা এত সাধারণ ভাবে থাকলেন যে মাকে কেউ বুঝতে পারলো না। ঠাকুরও তাই, মথুর বলছেন না, মথুর বলছেন না যে কে যেন চলে গেল ঘোমটা দিয়ে আমার সামনে দিয়ে, এত সঙ্গ করলেন। স্বামীজি বলছেন না শিব গড়তে বাঁদর গড়বো, যখন ঠাকুরের জীবনে লিখতে বললেন, স্বামীজি এত সান্নিধ্য করেও নিজে হাতে করে ঠাকুর তৈরি করলেন, তিনি বলছেন আমি পারবো না, ভয় লাগে। এই তারা এত সাধারণভাবে থাকলেন, থেকে আমাদেরকে যেগুলো দিয়ে গেলেন সেগুলো আমাদেরকে অ্যাসেট, সম্পদ। আমরা সেই অ্যাসেটটা দেখুন, আপনারা আমরা যে কেউ বাবা মারা ভাবি কি এর জমি টমি রেখে দিয়ে যাই, একটু গয়না একটু টাকা পয়সা রেখে দিয়ে ছেলেমেয়েরা আনন্দে থাকবে। আরে সব থেকে যেটা ব্লান্ডার করি আমরা, ছেলেমেয়েরা ওই টাকা পয়সা অলংকার ইত্যাদি ইত্যাদি সেগুলো প্রপারলি ইউটিলাইজ করার জন্য যে মনটা দরকার, মনুষ্যত্ব দরকার, সেটা তৈরি করেছি, মানে ওটা দরকার নেই, এগুলো রেখে দিয়ে গেলাম। তো যদি টাকাটা দিলে আর জমিটা দিলে আর অলংকারটা দিলে মনুষ্যত্ব তৈরি করা যায়, তাহলে তো অমনি হাজার হাজার কারখানা তৈরি হতো, মানুষ তৈরি কারখানা।
আমাদের ভুলটা কোথায় হয়? আমরা বললাম রেখে দিয়ে গেলাম, আমরা ওপরে চলে যাই, এরা নিশ্চিন্তে থাকবে। যদি এরা অলরেডি বাউন্ডেলে হয়ে গেছে, ওরা কিছু লক্ষ টাকা খরচ করতে ওদের কতদিন লাগবে? কয়েক বছরের মধ্যে ওরা দেখবে যে দেখা যাবে 30-40 লক্ষ টাকা খরচ করে দিল, তারপরে তো কিছুই নেই, ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় ভিক্ষে করবে। কারণ তাদের মধ্যে ওই ভাবনাটাই তো দেওয়া হয়নি। আমাদের ভুলটা কোথায়? আমরা যেটা রেখে দিয়ে যাওয়া উচিত ছিল সেটা না রেখে দিয়ে অন্য জিনিস রেখে দিয়ে যাই। মানে আমরা নিশ্চিত থাকতে পারতাম ওদেরকে যদি আমাদেরকে অল্প পয়সাও রেখে দিয়ে যাই, নাও রেখে দিয়ে যেতে পারি, ওরা নিজের পায়ে নিজে দাঁড়াবে, সত্যিকারের মানুষ হবে, একটু পড়াশোনা শিখবে, আর নিজেরাও ভালো, যেটুকু আনন্দে থাকবে অন্যকেও আনন্দে রাখার চেষ্টা করবে। এই ভাবনাগুলো যদি দিতে পারতাম, তাহলে কিন্তু এই অদ্ভুতভাবে আমাদের সমাজের চেহারা পাল্টে যায়। বিবেকানন্দ এই ফিলসফি আমাদের শেখাচ্ছেন। বলছেন, এই নিরঞ্জন মহারাজের কথা বলছে, নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের ওপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। নিরঞ্জন এমন কাজ করেছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমি খবর রাখছি, তুমিও তো মাদ্রাজিদের সঙ্গে যোগদান করে কাজ করছো, ভালো ভালো দাদা, তোমার ওপর আমার ঢের ভরসা। শিবানন্দ মহারাজকে বলছেন, সকলকে মিলেমিশে চালাও ভায়া। এটা আরেকটা কথা এর মধ্যে তিনি ছোট্ট করে আমাদের শিখিয়ে দিলেন, সকলকে মিলেমিশে চালাও ভায়া। মানে ছিটকে দেওয়াটা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু ইউনাইট করাটা কঠিন কাজ। এইটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব কেন দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। উনি ইউনাইট করতে চাইছেন, উনি যোগ করতে চাইছেন, আমরা বিয়োগ করতে চাই। উনি গড়ে দিতে চাইছেন, আমরা ভেঙে দিতে চাই। এইটা ভেরি টাফ। কজন সেক্রেটারি আছেন বিভিন্ন ইউনিটের, বিভিন্ন ক্লাব কমিটির, যিনি মেম্বারদেরকে ভালোবাসা দিয়ে টেনে রাখতে চাইছেন, একটা মেম্বার পালাতে পারছেন ওখান থেকে। অদ্ভুত তার টান। দেখা যায় তিনি হচ্ছেন সাকসেসফুল সেক্রেটারি। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যেটা হয়, তুই থাকবে না থাকবে যে বুঝে করো, আমি যেগুলো বলছি শুনবে তো শোনো, কারণ আমি তোমার আন্ডারে নই, তুমি আমার আন্ডারে। আমরা অফিসেও তাই দেখি, বিভিন্ন জায়গাতে। এই যে জায়গাটা বলছে যে মিলেমিশে চালাও ভায়া, মানে বিবেকানন্দ ওই চিঠির মধ্যে দিয়ে আমাদের সবার ক্ষেত্রে ইনজেক্ট করছেন, সবাইকে নিয়ে ইউনাইট করে যদি চালাতে পারো, দেন ইউ হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। তোমাকে বলবো, হ্যাঁ বা বেটা, তোমার ক্ষমতা আছে, তুমি সবাইকে নিয়ে থাকতে চাইছো। বলছে মায়ের জমিটা যেমন করেছো, আমি হুপ করে আসছি আর কি। জমিটা বড় চাই, বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো, ক্রমে ভালো বিল্ডিং তুলবো, চিন্তা নেই। তারপর বলছেন, শেষে বলছেন, অন অ্যান্ড অন, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, দিস অনলি বিগিনিং। এগিয়ে চলো, কাজ কাজ কাজ, এই তো সবে আরম্ভ। মানে তোমাকে জাস্ট আমাদের শুরু, মানে যারা অয়বারম্ভ শুভায় ভবতু, মানে এই আরম্ভটা হলো, শুভ হোক, কিন্তু তোমরা এগিয়ে যাও এগিয়ে যাও। মানে বিবেকানন্দ সব সময় ঠেলছেন সামনের দিকে, তোমাকে পেছনে তাকাতে হবে না, ফরওয়ার্ড ফরওয়ার্ড, গো হেড। কে পড়ে থাকলো নয়, তোমাকে এগোতে হবে, আরো দুজন পড়ে যাবে। মানে মজার ব্যাপার, আমরা একটা বিরাট গ্রুপ সিঁড়ি দিয়ে উঠছি, একটা হয়তো 800 সিঁড়ি উঠতে হবে, দেখা গেল 20টা সিঁড়ির পর গ্রুপ ছোট হয়ে গেছে, 45টা সিঁড়ির পর গ্রুপ আরো ছোট হচ্ছে। যারা এগোচ্ছে তারা কিন্তু এগিয়ে যাবে। কেন এগিয়ে যাবে? কারণ আমাদের কাউকে দেখা গেল লাস্টে গিয়ে ওই ফ্ল্যাগটা, ওই ধ্বজাটা ওখানে ওড়াতে উঠলো মাত্র একজন, মানে ওই ধ্বজাটা ওড়ানোটা ছিল উদ্দেশ্য। ঠিক এমনি বিষয় হয়েছিল যখন ওই যারা এভারেস্টে উঠছিলেন, রাজীব বাবু এবং দীপঙ্কর বাবু, আজ থেকে বেশ কয়েক বছর আগে, তাদের মধ্যে দীপঙ্কর বাবুই সেই ঘটনাটা বলছিলেন একটি অনুষ্ঠানে। কি বললেন যে রাজীব বাবু কিছু দূর ওঠার পরে তুষার ঝড় হয়েছে, তখন ও বলছে যে আমি আর পারবো না। তখন দীপঙ্কর বাবু কি করলেন, একটা ওনার কাছে স্বামীজির একটা কথা ছিল, এগিয়ে চলো, যেটা আমাদের সবাই জানি, যে কথাটা আমরা প্রায়ই বলে থাকি, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো জাগো এবং ততক্ষণ থেমো না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ। লক্ষ্য কি ছিল? এভারেস্টে। দীপঙ্কর বাবু কি করলেন, শুধু ওই কাগজটা ওই রাজীব বাবুকে, বন্ধুকে দিয়ে দিলেন। তার পরের দিন সকালে তার পুরো ফিলসফি চেঞ্জ হয়ে গেল। বলছে, দীপঙ্কর জিজ্ঞেস করে, তাহলে তো ভাই তুমি তো আর যাবে না, তাহলে আমরা শুরু করি। বলছে আমিও যাব। ওই তুমি তো বললে কালকে। বলছে আমি তো বলেছিলাম, তারপর তুমি যে আমাকে দিলে ওই লেখাটা, ওই লেখা আমাকে সারা রাত ভাবিয়েছে। আমার ভেতরের ওই যে আগুনটা নিভে গেছিল, অদ্ভুতভাবে ওটাই কেরোসিন দেশলাইয়ের কাজ করেছে, নিয়ে ওই ভেতরে আগুনটা জ্বলে উঠেছে। আরে তিনি তো এভারেস্টে যাওয়ার জন্যই তো গেছেন। সেই মানুষটা হঠাৎ ঝিমিয়ে গেছিল, ওই ঝিমিয়ে যাওয়া মানুষটাকে ভেতরে আগুনটা জ্বালিয়ে দিল, এবং আলটিমেটলি এভারেস্টে রাজীব বাবু, দীপঙ্কর বাবু সবাই উঠতে পেরেছিলেন।
সেটাই দিবাকরবাবু বলছিলেন যে অদ্ভুত স্বামীজির কথার শক্তি। সেই মানুষটাকে আমি দেখলাম, আমার বন্ধু, একসঙ্গে আমরা উঠেছিলাম, কিন্তু ও সেদিন বলেছিল ওই তুষার ঝড়ের পরে, আমি ক্লান্ত, আমি আর পারবো না। এই আমি আর পারবো না কে পারাতে পারেন? অনলি ম্যান, স্বামী বিবেকানন্দ। আমরা সবাই ঝিমিয়ে পড়ি, প্রায়ই হতাশ হয়ে পড়ি, কোনো ব্যবসায় হয়তো টাকা খাটিয়েছি, লস খেয়ে গেছি, আর পারবো না। উনি বলছে তুই পারবি, আবার নতুন করে ব্যবসা শুরু কর। ব্যাপারটা এই ধরনের, মানে যে যেখান থেকে আছি সেখান থেকে জার্নিটা শুরু করি। এবং আমরা, যার 45 বছর বয়স, সে ভাবুক আমি এখন থেকে আমার জার্নি শুরু করব উইথ দ্য আইডিয়াল অফ বিবেকানন্দ। যে 60 বছর, সে ভাবুক আমি এখন থেকে আমার জীবন শুরু করব বিবেকানন্দ আইডিয়াল নিয়ে। সেদিন থেকেই দেখা যাবে অদ্ভুতভাবে তার মধ্যে স্পিরিট কাজ করবে। এবং আমাদের বর্তমানে এই করোনা পরিস্থিতিতে অনেক জায়গাতে যাদের গাড়ি আছে কিন্তু ড্রাইভার পাচ্ছিল না, বা ড্রাইভার পেলেও তার আবার করোনা আছে কিনা টেস্ট করো, এই সেই করো। কলকাতা শহরে এক ভদ্রলোক, তার বয়স 66, তিনি সেদিন গল্প করতে করতে বলছেন যে এইসব ড্রাইভার সংকট ইত্যাদিতে উনিও বিবেকানন্দকে খুব পড়েন, মানেন। বলছেন আমার হঠাৎ মনে হলো তাহলে আমিও দেখি না এই অবস্থায় পারি। তিনি এখন কলকাতার বিভিন্ন রাস্তায় গাড়ি চালাচ্ছেন, বলছেন বাইরেও পারবো। এই যে সাহসটা, মানে কোনো একটা ক্রাইসিস থেকে মানুষ অদ্ভুতভাবে যেন শক্তি পায়। বিবেকানন্দ সেটা বলছে থেমে থেকো না, এগিয়ে যাও, এগিয়ে যাও, চলো, কাজ কাজ কাজ। এই যে সবে আরম্ভ, তার মানে আমাদের সারা জীবন কাজ করতে হবে। এবং তার শক্তি আর তার হাতিয়ার স্বামী বিবেকানন্দ, তিনি বলছেন আমরণ আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। স্বামীজির কাছে প্রার্থনা, তুমি আমাদের শক্তি দাও, সাহস দাও, আমরা এগিয়ে যাব আমাদের জীবনের চলার পথে। কিন্তু এই আদর্শ নিয়ে, দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট শ্রীরামকৃষ্ণের আদর্শ, মায়ের আদর্শ, মা সেই শক্তিরূপিণী মা, এবং স্বামীজি তোমার এই ভাবনা, ইতিবাচক ভাবনা, এই নিয়ে আমরা এগিয়ে চলি। এবং অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির যে উদ্যোগ, সেটা কিন্তু এইভাবেই চলছে। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের শুভেচ্ছা এবং প্রার্থনা সকলের, এই নিয়েই আমরা এগিয়ে চলি আমাদের আগামী দিনে। এই প্রার্থনা। জয় স্বামীজি।